তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমে কৃষক সভার তরফ থেকে আমাদের রাজ্যের বীর জওয়ান, বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ান সুদীপ সরকার ওনাকে সালাম জানাচ্ছি। ওনার আত্মত্যাগের জন্য, দেশের মাটিকে রক্ষা করবার জন্য, আমাদের দেশের সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য, এবং ওনার পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা, সহানুভূতি জ্ঞাপন করছি। আমরা আপনাদেরকে ডেকেছি, আপনারা জানেন সাম্প্রতিককালে আমাদের রাজ্যে অকাল বর্ষণে কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে সবজি, পান এবং আমাদের রাজ্যের প্রধান ফসল আমন ফসল, এর ব্যাপক ক্ষতি হয়েছে। এই ক্ষতিগ্রস্ত কৃষকরা ইতস্তত বিক্ষিপ্তভাবে দৌড়াদৌড়ি করছেন, সরকারের কৃষি দপ্তরের কাছে দৌড়াচ্ছেন। কেউ কোনো জবাব দিতে পারছে না কি হবে তাদের ভবিষ্যৎ। সবজির উৎপাদন জিরোতে চলে এসছে। কালকে আমি সোনামুড়া গিয়েছিলাম। আপনারা জানেন যে আগরতলার সবজি সরবরাহের প্রধান দুইটি কেন্দ্র আমাদের রাজ্যের, সেটা হচ্ছে সোনামুড়া এবং তেলিয়ামুড়া। সোনামুড়াতে কপি এখনো একটাও মাঠে আসেনি। আমি কালকে একটা সংবাদ মাধ্যমে দেখলাম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন সবজির দাম বাড়েনি। উনি জানেন না, বা ওনাকে ভুল বোঝানো হচ্ছে, ভুল তথ্য দেওয়া হচ্ছে। এখনও বাজারে যে সবজি পাওয়া যাচ্ছে, এই সবজি ত্রিপুরা রাজ্যের কৃষকের সবজি না, বাইরের সবজি। সমস্ত সবজি মার খেয়েছে। এই অসহায় কৃষকরা মার খাওয়ার পরে কৃষি দপ্তরের কাছে ঘুরছেন, কর্মীদের কাছে যাচ্ছেন। আমাদের কমরেডরা কৃষি আধিকারিক, মহকুমার কৃষি আধিকারিকের কাছে যাচ্ছেন। কোনো দিশা তারা দেখাতে পারছেন না। তারা পরিষ্কার বক্তব্য, সরকারের কোনো নির্দেশ এখনো নেই, আমরা কি সাহায্য করব তোমাদেরকে। এরকম পরিস্থিতিতে আপনাদের মাধ্যমে আমি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সরকার কেন চুপ করে বসে আছেন? এর ফলে ব্যাপক ক্ষতি হবে, শুধু কৃষকের নয়, ব্যাপক মানুষের, বিরাট সংখ্যক মানুষের ক্ষতি হবে। অর্থনীতি এমনিতেই তলানিতে আরও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই কৃষি, ধান সমেত কপি, এগুলোর অকাল বর্ষণে মাঝে মাঝেই ক্ষতি হয়। এজন্যই ভারত সরকার ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা তৈরি করেছিলেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি নতুন করে একটা বীমা যোজনা করেছেন, প্রধানমন্ত্রী বীমা যোজনার অনুরূপ মুখ্যমন্ত্রী বীমা যোজনা। এবং আপনাদের সংবাদ মাধ্যমের খবরে আমি দেখেছি যে ত্রিপুরা হাইয়েস্ট কাভারেজ, মানে কৃষকের দিক থেকে, জমির দিক থেকে সর্বোচ্চ কাভারেজ নিয়েছে বিমা। এবং সেটা নেওয়ার জন্য কিছু ব্যবস্থা করা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় কৃষকদের একটা অংশ, রাজ্য সরকারের একটা অংশ, কেন্দ্রীয় সরকারের একটা অংশ ছিল। এবার ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনায় ওরা যে স্কিম ঘোষণা করেছে, সেই স্কিমের মধ্যে কৃষকদের জন্য প্রতি কানিতে 10 টাকা রেখেছে। খুব ভালো, প্রশংসনীয় উদ্যোগ। আর বাকি 1200-1300 টাকার মতো প্রায়, যা কৃষকদের ঘাড়ে ছিল রাজ্য সরকারের বাইরে, এই সবটা টাকা রাজ্য সরকার দিচ্ছে। রাজ্য সরকার দিচ্ছে মানে কৃষি উন্নয়ন দপ্তরের তহবিল থেকেই যাচ্ছে, কৃষি কল্যাণ দপ্তরের তহবিল থেকেই যাচ্ছে, রাজ্য সরকারের কোষাগার থেকেই যাচ্ছে। আর 2% কেন্দ্রীয় সরকারের। কাদের ঠিক করা হলো? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। কয়েকটা বেসরকারি বিমা কোম্পানি, AICL, এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, HDFC, ERGO,
জিআইসি প্রাইভেট লিমিটেড, এগুলোকে ডাকা হয়েছে আমাদের রাজ্যে এবং এরা ফসল বীমা যোজনা করেছে। কি করে করলো? আগরতলা তাদের কোনো অফিস নেই। আমরা ডাইরেক্টরের সঙ্গে দেখা করেছিলাম প্রায় 3 মাস আগে। উনি বললেন যে না, তাদের কোনো অফিস লাগবে না, অনলাইনে সব হচ্ছে। কি করে হচ্ছে? ফর্ম ফিল আপ। কৃষি দপ্তরের কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে, মণ্ডলের লোকেরা, বিজেপির মণ্ডলের লোকেরা বাড়িতে বাড়িতে গিয়ে কৃষকের দস্তখত আনছে আর 10 টাকা দিচ্ছে, ওইটাই অনলাইনে দিয়ে দিচ্ছে, বিমা হয়ে যাচ্ছে। বিমা কোম্পানির কোনো দেখা নেই। এখন ফসল যখন মার খেলো, রাজ্য সরকারের মানে ত্রিপুরার মানুষের করের টাকা, ট্যাক্সের টাকা, কৃষির উন্নয়নের টাকা, কোটি কোটি টাকা এই বিমার ইন্স্যুরেন্সে গেল, অথচ বিমা কোম্পানিগুলো এখন অবধি মাঠে আসেনি। আপনারা দেখবেন, আমি যে কোম্পানিগুলোর নাম বলেছি, একটা কোম্পানির একটা অফিস আগরতলা রাজ্য আপনার হেডকোয়ার্টার এখানেও নেই। মহকুমা, জেলা, কৃষি এলাকায় কি করে থাকবে? তার মানে হচ্ছে সম্পূর্ণ টাকাটা কয়েকটা বেসরকারি সংস্থার, সরকারের টাকা বেসরকারি সংস্থাকে লুট করবার সুযোগ করে দেওয়া। কৃষক সভা দাবি জানাচ্ছে ক্ষতিগ্রস্ত, প্রাকৃতিক দুর্যোগে যে ক্ষতিগ্রস্ত কৃষক, সবজি, কফি বিশেষ করে এবং ধান, তাদের যে ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। এবং এদের অধিকাংশ বিমার যোজনা এসেছে, তোমরা দাবি করেছ, বিমা কোম্পানিগুলো যে আইন আছে সে আইন মোতাবেক তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। এটা আমাদের প্রথম প্রশ্ন, প্রথম বক্তব্য, যে এগুলো করতে হবে তোমাকে। এরপরে আপনারা দেখবেন যে এখন বীজ পাবে কোথায়? ফসল আবার তৈরি করতে গেলে বীজ লাগবে, চারা লাগবে। আমাদের রাজ্যে কৃষি দপ্তরের আওতায় 17টা বীজ খামার আছে। এগুলো কৃষি দপ্তর মালিক, রাজ্য সরকার মালিকানায়। এবং 57টা হর্টিকালচারের ফার্ম আছে। বিশাল পরিমাণ সম্পদ, বিশাল জমি। গত 3 বছর এই সরকার আসার পরে, প্রায় 3 বছর হতে চলছে, জমিগুলো পড়ে রয়েছে। 17টা বীজ খামার, কোনো বীজ উৎপাদন হচ্ছে না। 57টা কৃষি হর্টি ফার্ম, কোনো হর্টিকালচারের চারা উৎপাদিত হচ্ছে না। তাহলে পরে কি করতে হবে আমাদের? আমরা আলুর বীজ পাবো কোথায়? আমরা আগামী দিনে সবজির বীজ পাবো কোথায়? এখনো পাবো কোথায়? এই বীজ এবং চারা, আমাদের পরিষ্কার বক্তব্য, ত্রিপুরার জলবায়ু, ত্রিপুরার মাটিতে অম্লতা বেশি, ত্রিপুরার জলবায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। কাজে এখানকার মাটি, এখানকার মাটির যে বৈশিষ্ট্য আর এখানকার জলবায়ুর সঙ্গে সঙ্গতি রেখে রাজ্য সরকার, রাজ্যের কৃষি বিজ্ঞানীরা, এখানে ICMR এর যে অফিস আছে তার সহযোগিতা নিয়ে আমাদের রাজ্যের কৃষকরা আমাদের রাজ্যের প্রয়োজনের বীজ এবং চারা উৎপাদন করতে পারে। রাজ্য সরকার হাত গুটিয়ে বসে আছেন। আমাদের পরিষ্কার দাবি, এটা করুন আপনারা, নতুবা সর্বনাশ হয়ে যাবে। আমাদের রাজ্যে হর্টিকালচারের নার্সারি অ্যাক্ট বামফ্রন্ট সরকারের সময়ে হয়েছে। তার জন্য দপ্তর থেকে সার্টিফাইড এজেন্সি তৈরি করা হয়েছে। কারা সার্টিফাই করবে এই বীজটা সঠিক বীজ, উন্নত মানের বীজ ইত্যাদি? কে সার্টিফাই করবে? তাহলে পরে কেন হবে না? কেন আমরা বেসরকারি কোম্পানির কাছে টেন্ডার দিতে হবে যে তোমরা আমাদেরকে বীজ সরবরাহ করো? কে তাদের সার্টিফাই করবে? কি তাদের মানে অতীত? আমাদের রাজ্যের জলবায়ু, মাটি এর সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা এই বীজ, কে তার ঘোষণা দেবে? কাজে আমাদের বক্তব্য হচ্ছে এই যে বেসরকারি সংস্থাগুলোকে নয়, হ্যাঁ এটা ঘটনা যে উচ্চ হাইব্রিড, যেটাকে বলে উচ্চ ফলনশীল বীজ, এটা হয়তো আমাদের রাজ্যের মধ্যে করা সম্ভব হবে না। কাজে হাইব্রিড ধানের বীজ এটা আনবার জন্য আমাদেরকে বহিরাজ্যে যেতে হবে।
সেখানে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে, দাবি হচ্ছে, বহিরাজ্য থেকে যদি আনতে হয়, প্রথমত ন্যাশনাল সিড কর্পোরেশন, জাতীয় যে বীজ কর্পোরেশন আছে তাদের কাছ থেকে সংগ্রহ করুন, দায়িত্ব তাদের থাকবে, তারা একটা ভারত সরকারের সংস্থা। এটাও যদি না পারেন, দ্বিতীয় প্রেফারেন্স হচ্ছে আমাদের স্টেট সিড কর্পোরেশন। প্রত্যেক রাজ্যে, পশ্চিমবাংলা সমেত, আসাম সমেত প্রত্যেক রাজ্যে সিড কর্পোরেশন আছে। সেই সিড কর্পোরেশন থেকে আপনারা কিনুন, তাহলে পরে সেই সরকারগুলোর একটা দায়বদ্ধতা থাকে, যে কোনো মাল ঢুকিয়ে দেওয়া যাবে না। এদের থেকে ক্রয় করুন, কোনো টেন্ডার কোনো ব্যক্তি বিশেষের কাছ থেকে কিনা যাবে না, বেসরকারি কোম্পানির কাছ থেকে কিনলে পরে বীজের, আমরা অতীতে দেখেছি, এমনকি বামফ্রন্ট সরকারের সময়তেও দেখেছি, বীজের গুণমান, স্ট্যান্ডার্ড, কোয়ালিটি ঠিক থাকে না। বীজ সময়ের অনেক পরে কৃষকের কাছে পৌঁছায়, কাজেই সেখানে এটা চলবে না। এই সরকারটা, বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতা আসার পরে 3টা কৃষি সিজন চলছে। এই বীজের ক্ষেত্রে তারা শুধু পাল্টি খাচ্ছে। প্রথম দেখবেন, প্রথম বছর তারা বলল, তোমরা কৃষকরা যারা বীজ কিনবে, আগরতলার বাজার থেকে 55টা দোকান ঠিক করে দিয়েছি, এই দোকান থেকে তোমরা কিনে বাউচারটা দিলে পরে সুপারিনটেন্ডেন্ট পয়সা দিয়ে দেবে। কৃষক ওই 55টা বাজার দোকান কোথায় পাবে? কি বাটপাড়রা, গ্রামে এক ধরনের টাউট তৈরি হয়েছে এখন, সেই টাউটরা এখানে এসে আমার 10 কানি জমির অমুক বীজ দিন, কিনে নিয়ে বাউচারটা দিয়ে টাকাটা নিয়ে চলে গেছে, বীজের সঙ্গে দেখা নেই। দ্বিতীয় বছর আপনারা দেখেছেন, আপনাদের কাগজে বেরিয়েছে, বীজের জন্য তারা বীজ মেলা করবে, প্রত্যেক ব্লকে ব্লকে বীজ মেলা, দারুণভাবে মার খেয়েছে। এখন দেখছি টেন্ডার বলছে। এই জন্যই আমরা খুব শঙ্কিত যে এতে করে সরকারের কোটি কোটি টাকা গচ্চা যাচ্ছে। প্রকৃত কৃষকরা তারা প্রকৃত সময়ে উন্নত মানের বীজ পাচ্ছেন না, ব্যবহার করতে পারছেন না। এখানে শুধু বীজ উৎপাদন করলে চলবে না। আমাদের রাজ্যের কৃষকরা বীজ উৎপাদন করতেন, এখনও করেন, তার পরিমাণ কত আমি এখন ঠিক জানি না, কিন্তু এখনও বীজ উৎপাদন করেন, ধানের বীজ। কিন্তু তার সংরক্ষণ এবং তদারকি যদি সরকার ঠিকভাবে না করে, কারণ আমাদের রাজ্যে জলবায়ুর আপনার এই বেশি, জলীয় বাষ্পের পরিমাণ বেশি, এটা যদি মানে পরীক্ষাগারে এটা যদি যথাযথ সংরক্ষণ না করা হয় এবং কৃষি বিজ্ঞানীদের তদারকিতে যদি সংরক্ষিত না হয়, তাহলে পরে সেই বীজ দিয়ে যদি চাষ করে, তাহলে পরে সেই বীজ কোয়ালিটি, গুণমান উন্নত বীজ হবে না। কি হবে আমাদের আলুর বীজ? এখন আলু আপনারা সকলেই মানবেন 50 থেকে 60 টাকা বা তারও বেশি কোনো কোনো জায়গাতে। তো কৃষকরা যে আলুর এক বীজ রেখেছিল কোল্ড স্টোরে আমাদের রাজ্যের হিমঘরগুলোতে, এরা তো, মানুষের পয়সার দরকার না, ওরা খোলা বাজারে এখন সেই বীজগুলো বিক্রি করে দিচ্ছে। এরপরে কোথায় যাবে তারা? একমাত্র দক্ষিণ ত্রিপুরার কয়েকটি এলাকার মধ্যে আমাদের রাজ্যের যেই ছোট ছোট বীজ, আলুর বীজ, এই আলুর বীজগুলো ওখানে চাষ অল্প কিছু জমিতে হয়, বাকি সব বীজ বাইরে থেকে আসে। বামফ্রন্ট সরকার থাকার সময়তে আপনার হরিয়ানা থেকে জ্যোতি এবং আমরা সাধারণভাবে যারা ব্যবহার করি যে আলু, সেই আলুর বীজ এখানে আনতো, যার ফলে ব্যবসায়ীরা লুট করবার সুযোগ পেত না। এখন আর কয়দিন পরেই আলু লাগানোর সময়, কোথায় পাবে মানুষ বীজ? এই নির্ভর করতে হবে বড় বড় ব্যবসায়ীদের কাছে, এবং তারার যে বীজ, সেই বীজের গুণমান কি, সেই বীজের দাম কত, কোনো নিয়ন্ত্রণের কোনো সুযোগ কারোর নেই। শুধু তা না, বীজের এই বীজ না, হর্টিকালচার এবং রাবার, আপনারা দেখবেন এখন এডিসি বলুন আর রাজ্য সরকার বলুন, কোটি কোটি টাকার, লক্ষ লক্ষ টাকার টেন্ডার দিচ্ছে চারা কিনবার জন্য। বেসরকারি সংস্থাগুলো ঢুকবে। আমাদের রাজ্যের শিক্ষিত যুবকরা, এরা
এগ্রিকালচার থেকে ট্রেনিং নিয়ে তাদের তত্ত্বাবধানে আম্রপল্লী, মৌসাম্বি থেকে রাবার পর্যন্ত বিভিন্ন চারা উৎপাদনের খামার তৈরি করেছিল এবং আমাদের রাজ্যে সার্টিফাইড করার জন্য সার্টিফাইড এজেন্সি তৈরি হয়েছিল। সেই চারা আমাদের রাজ্যের প্রাকৃতিক পরিবেশে বড় হয়, স্বাভাবিক কারণে এখানে সেগুলো ভালো ফলন দিতে পারে। এবার দেখা গেল যে ওপেন টেন্ডার হচ্ছে, তাহলে পরে রাবারের চারাটা আমাদের এখানে সবচেয়ে বড় সংস্থা রাবারের সরকারি সংস্থার টিএফডিপিসি, তাদের অনেক বেশি জমি, অনেক বেশি কারিগরি দক্ষতা, তাদের অনেক বেশি লোক, আমাদের শ্রমিকরা, গ্রামের শ্রমিকরা, আপনার রাবার শ্রমিকরা, তারা উৎপাদন করতে পারবে না বেসরকারি। এর ফলে কি হবে, ভ্যালু স্ট্যান্ডার্ড, গুণমান কম সম্পন্ন রাবার চারা এবং বাইরে থেকে ভাঙ্গা টাঙ্গা এই সমস্ত নষ্ট হওয়া চারা কৃষকদের কাছে বণ্টিত হবে, জমিয়াদের কাছে বণ্টিত হবে, অন্যদের কাছে বণ্টিত হবে। আমি যে ধানের বীজ বলছিলাম, এই ধানের বীজের মধ্যে আমি উল্লেখ করতে ভুলে গেছি জুমের বীজ। উন্নত মানের জুমের বীজ আমাদের যারা জুম চাষ করেন তাদের পক্ষে সংরক্ষণ করা সম্ভব নয়। এটা যদি আমরা যে বীজ তারা তৈরি করেন সেই বীজটাকে যদি যথাযথ সংরক্ষণ তদারকি করা যায়, তাহলে পরে আমাদের রাজ্যের জমিয়েরা এইভাবে ঠকবেন না। কারণ অধিকাংশ সময় দেখা যায় বীজের জন্য জুম চাষ দারুণভাবে মার খাচ্ছে। কাজেই এটা রাবারের ক্ষেত্রে একই রকম হয়েছে। এখন এটা কেন হবে? এটা হওয়া উচিত নয়। আমাদের পরিষ্কার বক্তব্য, আমাদের রাজ্যের প্রাকৃতিক পরিবেশে সার্টিফাইড এজেন্সিগুলোর তত্ত্বাবধানে, কৃষি দপ্তরের কৃষি বিজ্ঞানীদের তত্ত্বাবধানে, ICMR এর তত্ত্বাবধানে আমাদের রাজ্যের বেকার ছেলেমেয়েরা তারা যে চারা উৎপাদন করে এবং টিএফডিপিসি রাবারের যে চারা উৎপাদন করে সেখান থেকে সরকার ক্রয় করুক, যাতে করে টাকাটা প্রকৃতপক্ষে যারা ভালো চারা যেমন একদিকে হয়, কৃষকরা লাভবান হবে এবং এই চারাটা করলে পরে টাকাটা আমাদের রাজ্যের মধ্যেই থাকবে। আমাদের ছেলেরা এরা কাজ পাবে, আমাদের যারা কৃষি শ্রমিক এরাও কাজ পাবে এই চারা উৎপাদনের সঙ্গে। এই জন্যই এটাকে আমরা এটা কৃষির উৎপাদনের অন্যতম প্রধান একটা বিষয় বীজ। তৃতীয়ত একটা জিনিসের প্রতি আপনাদের নজর আনব, যা খুবই এখন অ্যালার্মিং। সেটা কি, গ্রামাঞ্চলে লুট চলছে, হরির লুট, এক ধরনের লুটেরা তৈরি হয়েছে। আমি সার কিনতে যাব, সরকার 75 ভাগ সার সরবরাহ করে, বাকি 25 ভাগ সার বেসরকারি চ্যানেলেই আসে, আগের মতোই আছে। ঠিক আছে, আমি সার কিনতে যাব, সব সার বিক্রি করতে পারবে না। স্কিমের সার আছে, ভারত সরকারের স্কিম আছে, রাজ্য সরকারের স্কিম আছে, কিন্তু যেটুকু বিক্রিযোগ্য সার প্রকৃত কৃষকরা সার পাচ্ছেন না। কৃষকরা কার কাছে যাবেন সারের জন্য? স্টোরে যাবেন, BLW আছে, এগ্রি অ্যাসিস্ট্যান্ট আছে, অথবা পঞ্চায়েত নির্বাচিত সংস্থা, এডিসিতে পঞ্চায়েত আছে, ভিলেজ কমিটি। এখানে যেভাবে হোক, ভোট তো হয়নি, রিগিং হয়েছে, কিন্তু জিতেছে তো ওরা, ঠিক আছে, আমি তাকেও মানতে রাজি আছি। কে? মন্ডল কে তাদের অধিকার দিল? এটা কি সরকারি এজেন্সি? মন্ডল থেকে স্লিপ না হলে আমি সার পাবো না, আর মন্ডলের স্লিপ নিয়ে সার নিয়ে বাজারে বিক্রি করব? শুধু সার না, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আমাকে ফর্ম ফিল আপ করতে হবে মন্ডল থেকে এনে। রেগার টাকা, আমি রেগায় কাজ করতে পারবো কি পারবো না নির্ভর করবে মন্ডল। গ্রামে প্রচুর টাকা যাচ্ছে, টাকা একদম যাচ্ছে না তা নয়, কিন্তু কৃষি শ্রমিক, জমিয়া এবং কৃষকরা বঞ্চিত, যার জন্য অভাব, অনটন, দুঃখ, দারিদ্র্য, অনাহার এই সমস্ত তীব্র থেকে তীব্রতম আকার ধারণ করেছে, প্রতিদিন বাড়ছে। সেখানে মন্ডল 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 দেখানো হচ্ছে। কে সে মন্ডল? কেন মন্ডলের কাছে যাব আমরা? রাজ্য সরকার তাহলে পরে ঘোষণা করুক
আমরা মণ্ডলের কাছে যাব, পঞ্চায়েতের দরকার নেই, ভিলেজ কমিটির দরকার নেই, বিএলডব্লিউ এগ্রি অ্যাসিস্ট্যান্ট কারুর দরকার নেই। আমি কতখানি জমি চাষ করেছি আমি জানবো, আমার কাগজপত্র জানবে, বিএলডব্লিউ জানবে আমার কত সার লাগে, মণ্ডল কি করে জানবে? কাজেই এখানে একটা লুটতরাজ, এই লুটতরাজ অবিলম্বে বন্ধ করতে হবে। এই লুটতরাজ চললে পরে সর্বনাশ হয়ে যাবে। এতেই নয়, শুধু কৃষির যন্ত্রপাতি, ওখানে লক্ষ লক্ষ টাকা একটা পাওয়ার টিলার। অবাক হয়ে যাবেন, প্রথম সাতচান শুরু হলো, বিরাট অনুষ্ঠান করে আধিকারিকদের সামনে যারা পেয়েছেন বলে দাবি করেছে তাদের হাতে দিল, আর অনুষ্ঠান শেষে সেটা গাড়িতে করে আগরতলা ডিলারের কাছে চলে আসলো। পত্রপত্রিকায় উঠেছে, আপনাদের সংবাদ মাধ্যমের কোনো কোনো সংবাদ মাধ্যম দিয়েছে। সরকার বললেন তদন্ত করবেন। কি তদন্ত হয়েছে? কার ডিলারশিপ বাতিল হয়েছে, কোন অফিসার কোন কর্মচারী তার জন্য শাস্তি পেয়েছেন? প্রকৃতপক্ষে যারা পেলেন এরা কিন্তু এটা রাখতে পারলেন না। বিরাট অংশ পরিমাণ টাকা, এটা সরকারের সাবসিডি। এই সাবসিডির টাকাটা মারা এবং ওরা একদম পাওয়ার টিলার না দিয়ে মুক্ত টাকাটা নিয়ে নেওয়া। এইভাবে কৃষি যন্ত্রপাতি সরবরাহের ক্ষেত্রে এইরকমভাবে এই গ্রামের যে আমি বললাম একটা লুটেরা বাহিনী তৈরি হয়েছে, এই লুটেরা বাহিনী এখন লুট করছে। এই লুটের বিরুদ্ধে গ্রামে গ্রামে মানুষ সংগঠিত হচ্ছে। আন্দোলন আগামী দিনে আরও তীব্র হবে এই বিষয়গুলোর উপরে। আমি আর একটা কথা বলবো, সেটা হচ্ছে আগামী 26শে নভেম্বর 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং শিক্ষক কর্মচারীদের সর্বভারতীয় যে কনফেডারেশনগুলো, বিভিন্ন সংস্থার, তারা ধর্মঘট ডেকেছেন। এই ধর্মঘটকে সারা ভারত কৃষক সভা সম্পূর্ণ সমর্থন করে। ইতিমধ্যে আমরা আমাদের তরফ থেকে সেই ঘোষণা দেওয়া হয়েছে। আমরা এই রাজ্যের কৃষকদের আপনাদের মাধ্যমে এই কথা পৌঁছে দিতে চাই। ইতিমধ্যে আমরা মহকুমায় কনভেনশন করছি, পৌঁছে দিতে চাই যে ওই দিন কোনো কৃষক মাঠে যাবেন না, কোনো কৃষক বাজারে আসবেন না, কোনো কৃষি শ্রমিক মাঠে কাজে যাবেন না, ওরা কোনো শহরে বাজারে গ্রামের বাজারে যাবেন না, সম্পূর্ণ বন্ধ থাকবে। এখন জিতেনবাবু বলবেন একটু। গণমুক্তি পরিষদের তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তিনটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে উত্থাপন করতে চাইছি, শুধু গণমুক্তি পরিষদের তরফ থেকে না, যৌথভাবেই গণমুক্তি পরিষদ, কৃষক সভা এবং তার সাথে আমাদের রাজ্যের যে খ্যাত মজুরদের যে একটা সংগঠন আছে তাদের পক্ষ থেকেও। প্রথম বিষয় হলো, এই গত সপ্তাহে প্রায় 3 দিন ধরে আমাদের রাজ্যের একটা গুরুত্বপূর্ণ প্রভাতী পত্রিকায় প্রতিবাদী কলাম রাজ্য সরকারের এই কৃষি দপ্তর সম্পর্কে দুর্নীতির সুনির্দিষ্টভাবে একদম তথ্যভিত্তিক যে কিভাবে অনিয়ম হয়েছে এবং সেখানে এই অনিয়মের সাথে যারা অভিযুক্ত বা দায়ী তাদের নামধামও দিয়েছে এবং বেশ কিছু রেফারেন্স। তো এবং যে অঙ্কর মানে যে টাকার পরিমাণ এই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ, এটাও একটা বিশাল অঙ্ক। আমরা ওই প্রতিবেদন থেকে গণমুক্তি পরিষদ বা কৃষক সভা বলছি না যে
সেই প্রতিবেদন অনুযায়ী না, এগুলি সবগুলোই দুর্নীতি হয়ে গেছে। এখনই কৃষিমন্ত্রী পদত্যাগ করুন, আমরা এটা বলছি না, কিন্তু একটা পত্রিকা ধারাবাহিকভাবে 3টা দিন বিভিন্ন তথ্যসহ এই অভিযোগগুলো উত্থাপন করল। তার সাথে একটু আগে আমাদের কৃষক সভার সম্পাদক এই যে কৃষি বীমা নিয়ে যে তথ্য এখানে উত্থাপন করেছেন, এটা পরিষ্কার যে এই দপ্তর বা সরকার একটা ঘোটালার সাথে যুক্ত হয়ে যাচ্ছে, যুক্ত হয়ে গেছে। অন্তত এই বীমার ক্ষেত্রে এটা আমি বলতে পারি, আমরা বলতে পারি। কেননা যে সমস্ত বীমা কোম্পানিগুলো এখানে ইন্স্যুরেন্স করিয়েছে সরকারের কাছ থেকে, অর্থাৎ জনগণের পয়সা, কোটি কোটি টাকা নিয়ে গেছে। কিন্তু এখন যখন কৃষকরা ক্ষতিগ্রস্ত, এই যে অসময়ের বৃষ্টিতে সবজি এত নষ্ট হয়ে গেল, কিন্তু ক্লেম করার জন্য কোনো দপ্তর অফিস নেই। নাম লিখেবার জন্য টাকা নেবার সময় মণ্ডল ছিল, কিন্তু ক্লেম করাবার সময় তো মণ্ডলের তার কোনো ধরনের সেখানে কাজে লাগবে না, তাদের কোনো উপস্থিতি নেই। তার মানে যে বীমার ক্ষেত্রে এটা সম্পূর্ণভাবে এখানে ঘোটালা, এবং তার সাথে সরকারের বহু রাঘব বোয়াল আগে থেকেই উপরতলাতে প্রশাসনিক স্তরে না হলেও রাজনৈতিক স্তরে একটা বোঝাপড়া না হলে এটা হতে পারে না। সব বাইরের কোম্পানি। কিভাবে এদেরকে আনলো, কিভাবে চুক্তি হলো, কি তার কন্ডিশনালিটিস, এটা না করেই নিয়ে আসা হলো, আর জনগণের তহবিল থেকে কোটি টাকা নিয়ে তারা গেল। আর আজকে যখন কৃষকরা বিপন্ন, তাদের দাবি জানানোর জন্য, দাবি শোনার জন্য কেউ নেই, এটা পরিষ্কার। কাজেই সেই অ্যাঙ্গেল থেকে প্রতিবাদী কলাম যে অভিযোগগুলো তুলেছে, আমাদের বক্তব্য হলো, আমরা এক্ষুনি বলছি না যে প্রতিবাদী কলামের অভিযোগ অনুযায়ী সব দুর্নীতি হয়ে গেছে, বলছি না আমরা এটা। কিন্তু একটা সরকার, তার তো একটা বক্তব্য থাকবে। কৃষি দপ্তরের যিনি অধিকর্তা, তাকে দিয়ে একটা সাংবাদিক সম্মেলন করানো হয়েছে, তিনি হলেন অভিযুক্ত। তিনি তো গভর্নমেন্ট না, তিনি ডিপার্টমেন্টাল হেড, নট দি হেড অফ দ্য গভর্নমেন্ট। সরকারের তরফ থেকে আজ পর্যন্ত এই অভিযোগগুলোকে খণ্ডন করে একটা বক্তব্য আমরা দেখিনি। মন্ত্রী বা সচিবের তরফ থেকে, কারণ অধিকর্তাকে সরকার বলা হয় না, তিনি দপ্তর। তো এই জন্য আমাদের দাবি হলো, গভর্নমেন্ট প্লিজ কাম ক্লিন। পরিষ্কারভাবে বলুন যে পত্রিকার এই অভিযোগগুলো অসত্য, আর যদি সত্য হয়ে থাকে বা তোমরা যদি কথা না বলো, তাহলে তোমাদের ভেতরে দুর্বলতা আছে, এবং সে দুর্বলতার তার চিহ্নটা কি, তার উপসর্গ কি। যে পত্রিকা এই অভিযোগগুলো তুলেছে বা এই তথ্যগুলো ছেপেছে, তার পত্রিকার বান্ডেল পুড়িয়েছে, তার সাংবাদিকদের পেটানো হয়েছে, নানাভাবে থ্রেট এসেছে, তার মানে ডাল মে কুছ কালা হে। কাজেই সরকারকে আমরা বলবো, অবিলম্বে রাজ্যের মানুষকে তারা আশ্বস্ত করুন যে না, কৃষি দপ্তরে যে সমস্ত ঘোটালা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে, এগুলো অসত্য। আর যদি সরকার যদি মনে করে বলে এগুলো অসত্য, তাহলে একটা নিরপেক্ষ একটা এজেন্সি দিয়ে
অন্য দপ্তরের একটা সিনিয়র কোন অফিসারকে দিয়ে এগুলি তদন্ত করান এবং জনগণের কাছে তাদের যে স্লেট ক্লিন আছে এটা প্রমাণ করুন। আমি দ্বিতীয় যে বিষয়টা আনতে চাইছি সেটা আরো গুরুত্বপূর্ণ। স্বশাসিত জেলা পরিষদ, ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তার মেয়াদ ফুরিয়েছিল গত মে মাসের 17 তারিখে। সরকার নির্বাচনে উদ্যোগ নিলেন না। হ্যাঁ, তার পেছনে কারণ ছিল বা আছে যে করোনা অতিমারির কারণে এই নির্বাচন করা যায়নি, এটাকে পিছিয়ে দিল 6 মাসের জন্য। তারা প্রথম ধাপে প্রশাসক বসালেন। এখন গোটা দেশ দেখছেন। আজকে আমরা আরো ভালোভাবে এই সারা দেশের মধ্যে বিহার রাজ্যে নির্বাচন, তার ফলাফল আমরা শুনছি, অন্য রাজ্যের উপনির্বাচন আমরা শুনছি। কোটি কোটি ভোটার ভোট দিয়েছেন। তাহলে এই প্যান্ডেমিকের মধ্যেও তার সাবধানতা অবলম্বন করে, প্রটোকল রক্ষা করে নির্বাচন করা সম্ভব। কিন্তু অজ্ঞাত কারণে ত্রিপুরা রাজ্যের বিজেপি আইপিএফটি সরকার এই মেয়াদ পার হবার 6 মাস গেলেও এই নির্বাচনের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করলেন না। এখন আবার 6 মাস পেরিয়েছে, আরো 6 মাসের জন্য প্রশাসকের মেয়াদ তারা বাড়িয়েছেন। তো আমাদের দাবি, গণমুক্তি পরিষদ, কৃষক সভা, খ্যাত মজুর ইউনিয়নের দাবি, একটা সাংবিধানিক সংস্থা এডিসি এটা একটা সাধারণ সংস্থা না। ত্রিপুরা রাজ্যের 2/3 জায়গা নিয়ে তার এরিয়া এবং ত্রিপুরা রাজ্যের প্রায় 1/3 ভোটার এই এডিসি এলাকার মধ্যে। এবং এডিসির মাধ্যমে শুধু কিছু উন্নয়নমূলক কর্মসূচি না, তার সাথে এই রাজ্যের ট্রাইবেল অংশের মানুষের তার সাংবিধানিক অধিকার ইত্যাদি এবং ভাষা, সংস্কৃতি ইত্যাদির বিকাশের নানা কর্মসূচি তার উপর ন্যস্ত। এটাকে নির্বাচিত প্রতিনিধিদের বাদ দিয়ে একজন আমলার হাত দিয়ে এটা চালানো যায় না। এটা সম্পূর্ণ ধরনের যে অসাংবিধানিক, অনৈতিক এবং ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের এবং ত্রিপুরা রাজ্যের ট্রাইবেল অংশের মানুষের এটা আশা আকাঙ্ক্ষার তার সম্পূর্ণ বিপরীত। এটা কাজে আমরা দাবি জানাবো যে অনতিবিলম্বে নির্বাচন ঘোষণা করা হোক, নির্বাচিত প্রতিনিধির হাতে এডিসির ক্ষমতা তুলে দেওয়ার জন্য ব্যবস্থা করা হোক। এই প্রসঙ্গে যেটা আমরা বলতে চাই, আমরা কি দেখছি যে আসলে এডিসি নির্বাচন না করানোর পেছনে এটা ওই করোনা অতিমারি না। হ্যাঁ, করোনার ভয়াবহতা আছে ত্রিপুরা রাজ্যের মধ্যে এবং সরকারের কারণে এই ভয়াবহতা আরো বহুগুণ বেড়েছে। কিন্তু সেই কারণেই এই নির্বাচন করা হচ্ছে না, এটা নয়। হচ্ছে না এই কারণেই যে প্রথমত হলো যে শাসক জোটের মধ্যে বিজেপি আইপিএফটির মধ্যে সিট ভাগাভাগিতে এখন আলোচনা শুরুই হয়নি। শুরু না হতেই কে বেশি সিট পাবে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করবে, তার রক্তাক্ত প্রতিযোগিতা শুরু হয়েছে। এই গত পরশুদিনও একজন বিজেপির মন্ডল নেতা অল্পেতে তার প্রাণ বেঁচেছে এই হাতে, আইপিএফটির হাতে। বিজেপি রাস্তা রুখো করতে বাধ্য হয়েছে। এটা শুধু টাকার জ্বলা গোলাঘাটিতে না, সারা ত্রিপুরা রাজ্যের মধ্যেই যেন এটা মল্লযুদ্ধ
গৃহযুদ্ধ সেদিকে ঠেলে দিচ্ছে বিজেপি আইপিএফটির এই সিদ্ধান্তহীনতা। এবং এই সিদ্ধান্তহীনতার পেছনে কারণটা কি? যে বিজেপি যে মিথ্যা প্রতিশ্রুতির উপরে ভর করে, আইপিএফটিও ত্রিপুরাল্যান্ডের উপরে ভর করে যে ভোট নিয়েছে, আজকে 32 মাস পেরিয়ে গেল, জনগণকে তার প্রতিশ্রুতি অনুযায়ী কিচ্ছু দিতে পারেনি, তার বিপরীত পথে হাঁটছে। মানুষ আজকে ক্ষুব্ধ, কাজে তাদের সামনে দাঁড়ানো তাদের কোনো ক্ষমতা নেই, সেই তার সৎসাহস নেই। অন্যদিকে এডিসি তার ক্ষমতায়নের জন্য, আর্থিক ক্ষমতা বাড়ানোর জন্য এই লড়াই গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা যে গণতান্ত্রিক আন্দোলন, বামপন্থী দলগুলো গত 2 দশক ধরে করছে। কেন্দ্রীয় সরকার অতীতে ইউপিএ তারাও শুনেনি, এনডিএ এসে নানা মুখরোচক কথা বলল। মোদী সরকার আসার পর একটা বিলের খসড়া তৈরি হয়েছিল, সংবিধান সংশোধন 125তম সংবিধান সংশোধন নামে। গত 5টি বছর এটা ঘুমাচ্ছে। এটা সংসদীয় মন্ত্রক ভারত সরকারের, এটাকে ওই লোকসভা রাজ্যসভার ইয়েতে কোল্ড স্টোরেজে নিয়ে এটা রেখে দিয়েছে। আর ত্রিপুরাজ্যে এসে এরা মোডালিটি কমিটি, হাই পাওয়ার কমিটি, কেউ ত্রিপুরাল্যান্ড, এসব করে নাচাচ্ছে। এইভাবে ত্রিপুরার যে ট্রাইবেলদেরকে, ত্রিপুরার জনগণদেরকে এবং গণতান্ত্রিক আন্দোলনকে তারা ধোঁকা দিচ্ছে। আর এটা নিয়ে শুধু বিজেপি আইপিএফটির মধ্যে না, আমরা দেখছি অন্যান্য সংগঠনও নানা কায়দায়, কখনো রাজনৈতিক কখনো অরাজনৈতিক, এসব নানা আলখাল্লা বা নামাবলী পরে তারাও কিভাবে এডিসি দখল করা যায় সেই লক্ষ্যে নামছে। এবং আমরা দেখছি আরও আশঙ্কাজনকভাবে যে এই স্রোতে ত্রিপুরাজ্যের মধ্যে কোনো কোনো জায়গাতে যে এনএলএফটি, টাইগার ফোর্স, তারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। আমরা সরকারকে বলবো যে এখনই পুলিশ প্রশাসনকে আরো মজবুত করে, রাজ্যের জনগণকে সতর্ক করে, এই যে সন্ত্রাসবাদ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, তারাও এই সরকারের নির্বাচন নিয়ে যে তাদের সিদ্ধান্তহীনতা, এই জায়গায় গিয়ে কোথাও কোথাও এখনো সেরকমভাবে হয়নি, কিন্তু তারাও এদের মাটিতে পা দেওয়ার চেষ্টা করছে। এটা প্রতিহত করার চেষ্টা করুন। আমরা গণমুক্তি পরিষদ, গণতান্ত্রিক আন্দোলন সম্পূর্ণভাবে এই রাজ্য যাতে আবার সেই সন্ত্রাসবাদের কবলে ফিরে না যায়, আমরা সরকারকে আমরা সাহায্য করব। তৃতীয় যে বিষয়টা আমি উল্লেখ করতে চাই সেটা হলো সামাজিক ভাতা। ভারত সরকারের যে 1-2টা ভাতা ছাড়া, বিকলাঙ্গ ভাতা এবং ইন্দিরা গান্ধী এই বয়স্ক ভাতা বাদে, বামপন্থী ফ্রন্ট সরকার প্রায় 33-34টি ভাতা চালু করে গেছে। গত বিধানসভা নির্বাচনে রাজ্যের বর্তমান শাসক দলের বিজেপি আইপিএফটি দলের এই ভাতাটা ছিল একটা ঈর্ষার কারণ। বামফ্রন্ট সরকার এত লোককে ভাতা দিয়েছে, তারা স্বাভাবিকভাবেই বামফ্রন্টের প্রতি তাদের আনুগত্যতা থাকবে। তো কিভাবে এই যে ভাতা প্রাপকদের তাদের দৃষ্টি টানা যায়, তাদেরও মোহগ্রস্ত করা যায়, তাদের ভোটেও ভাগ বসানো যায়? কি বললেন? যে আপনারা যদি আমাদেরকে আশীর্বাদ করেন, প্রথম মন্ত্রিসভাতেই 2000 টাকা করে ভাতা দেওয়া হবে। অন্য কোনো কথা ছিল না, অন্য কোনো বিষয় ছিল না। কিন্তু আজকে 32 মাস গেল, হ্যাঁ ভাতা অল্প বাড়িয়েছে, 300 টাকা বাড়িয়েছে, কিন্তু আজকে আমরা কি দেখছি? 49,000 ভাতা প্রাপক। হ্যাঁ, সরকারের যদি কারো সন্দেহ হয়, এটা সবসময়ই
যে কোনো সরকার যদি কোনো বেনিফিট বন্টনে, বেনিফিশিয়ারি সিলেকশনে ত্রুটি হয়, ভুল হয়, যে কোনো সরকারই হ্যাঁ এই ত্রুটি সংশোধনের জন্য পদক্ষেপ নিতে পারে, যে না নিয়ম মাফিক অ্যাজ পার রুল হয়নি, সেই বেনিফিশিয়ারিকে, এই বেনিফিশিয়ারি শুধু 700 টাকা 1000 টাকা ভাতা পাওয়া বেনিফিশিয়ারি না, এমনকি চাকরি ক্ষেত্রেতেও যেমন অনেকে এই কাস্ট সার্টিফিকেট, এই মিথ্যা কাস্ট সার্টিফিকেট জমা দিয়ে চাকরি নেয়, 10, 20, 30 বছর বাদে এগুলো ধরা পড়ার পর তাদের চাকরি ক্যান্সেল হয়, জেলে পাঠানো হয়, অফার ক্যান্সেল হয়। তো এই ক্ষেত্রে হতে পারে যে বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তে কেউ তথ্য লুকিয়ে যে ক্রাইটেরিয়া, যে সর্বোচ্চ 1 লক্ষ টাকা বার্ষিক আয়ের নিচে হলে এই ভাতা পাওয়ার জন্য যে কোনো লোক এলিজিবল, তার বাইরে কেউ নিয়েছে কিনা, বা কেউ একজন ব্যক্তি 2টা-3টা নিয়েছে কিনা, 100 বার সরকার বাতিল করুন, আগামী দিনেও সরকার আসবে, তারাও এরকম থাকলে বাতিল করবে। কিন্তু আমরা কি দেখলাম, ওই সমস্ত কোনো প্রক্রিয়া নেই, কোনো ধরনের শোকজ নোটিশ, কোনো ধরনের তদন্ত, কোনো ধরনের যে তোমরা যে ভাতা পেয়েছ তার পক্ষে কি ডকুমেন্ট আছে এগুলি সাবমিট করো, এগুলি পরীক্ষা করার কোনো চেষ্টা নেই। স্রেফ এই যে সার ওষুধ বিলি করার সময়ের ক্ষেত্রেতে যেরকমভাবে মন্ডল থেকে স্লিপ, মনিটরিং কমিটি থেকে স্লিপ, মন্ডল কমিটি, মনিটরিং কমিটি মানে এগুলো অসাংবিধানিক প্রতিষ্ঠান। সরকার, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ কমিটি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, সেক্ষেত্রে কোনো ধরনের আনপার্লামেন্টারি, অসাংবিধানিক এরকম কোনো কমিটি বেনিফিশিয়ারি সিলেকশনে বা বাতিল করাতে তার ভূমিকা থাকতে পারে না। কিন্তু আজকে ত্রিপুরায় আমরা কি দেখছি, মন্ডলের লুটিশে, মন্ডলের স্লিপে নাকি 49,000 টাকা, এই 49,000 এই ভাতা প্রাপক, এদের ভাতা বাতিল করা হবে এবং পত্রপত্র থেকে বেরোচ্ছে বিকলাঙ্গ, অশীতপর, বৃদ্ধ বৃদ্ধা, তার কেউ নেই, এরা তাদের ভাতা বাতিল হচ্ছে, খেতে পাচ্ছে না। তো এই অরাজকতা, যে অনিয়ম, এটা বন্ধ হোক এবং সরকার নাকি 30,000 নতুন ভাতা এই কি বলে নতুন বেনিফিশিয়ারি দেবেন। খুব ভালো, 30,000 কেন, আরো বেশি দিলে ভালো হতো। কিন্তু সেই ক্ষেত্রেতেও কোনো জায়গাতে যে আমাদের রাজ্যের যে পঞ্চায়েত রাজ ইনস্টিটিউট বা পঞ্চায়েত রাজ অ্যাক্টে, পঞ্চায়েত রাজের আইনে এডিসি এলাকার ক্ষেত্রে পঞ্চায়েত রাজ আইন লাগু হয় না, কিন্তু তারপরও এক্সিকিউটিভ অর্ডারে আমাদের রাজ্যে কোনো বেনিফিশিয়ারি সিলেকশনে সেখানে গ্রাম সভা করা বাধ্যতামূলক। আজকে গ্রাম সভা এগুলো তামাদি হয়ে গেছে, গ্রাম সভা শব্দটা মানুষ আজকে প্রায় ভুলে যেতে বসেছেন। আজকে কাদের রাজত্ব, এখানে প্রহসন করে ভোট করে তারা ত্রিস্ত নির্বাচন করেছে, 96% সিটে বিজেপি দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন। ঠিক আছে, তারপরও তারা জনপ্রতিনিধি, বলতেই হবে তাদেরকে, তারা সরকারের সিলমোহর প্রাপ্ত, তারা গ্রাম প্রধান, তারা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, তারা জেলা পরিষদ চেয়ারম্যান। তো আজকে আমরা দেখছি তারা যাদেরকে এই ত্রিস্তর পঞ্চায়েতের মাথায় বসাচ্ছেন বিজেপি দল, এদেরকেও স্বীকৃতি দিচ্ছেন না, তাদেরকেও সম্মান দিচ্ছেন না। যে একটা নির্বাচিত, তথাকথিত নির্বাচিত যে এই ত্রিস্তর পঞ্চায়েত হয়েছে, তাদেরকে এড়িয়ে সেই জায়গাতে এই পাওয়ার টেলার বিলি হোক বা ওই এফসিআই এর কাছে ধান বিক্রি করা,
বা সার ওষুধ বন্টন করা, সব জায়গাতেই আজকে এই মন্ডল আর এডিসি এলাকাতে মনিটরিং কমিটি, মানে সম্পূর্ণভাবে বেআইনি লুটপাট, জুমলা এবং যে অনিয়ম এগুলি চলছে, তার একটা ঝলক শুধু প্রতিবাদী কলাম সেদিন দিয়েছে। কাজে এই সবগুলা বিষয়ে সরকার অনতিবিলম্বে এগুলি বন্ধ করার যে উদ্যোগ গ্রহণ করুক, তা না হলে পরে আমরা গণমুক্তি পরিষদ, কৃষক সভা, ক্ষেত মজুর ইউনিয়ন আগামী দিন রাস্তায় নেমে, এবং শুধু আমাদের সংগঠন না, এ রাজ্যের মানুষ ক্ষুব্ধ হচ্ছেন এবং বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে মানুষ রাস্তা রুখু করছেন একদম দলমত নির্বিশেষে। রাস্তাঘাট মেরামত হয় না, বিদ্যুতের এই ট্রান্সফরমার নষ্ট হয়ে গেলে পরে ৩-৪ মাস তার কোনো মেরামত হয় না। কাজে সবটা মিলিয়েই আগামী দিন একটা জনরোষ তৈরি হবে, তার জন্য সরকার তৈরি থাকুন। এটাই হলো আমার মূল বক্তব্য। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ঠিক আছে, ঠিক আছে।